হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস পাস বা জেনারেলে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এমডিসি 1 বা M1 পেপারটি রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, বা মৌর্য সাম্রাজ্যের পতনে অশোক কতটা দায়ী, বা মৌর্য সাম্রাজ্যের পতনে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়াটি কি ছিল, বা মৌর্য সাম্রাজ্যের পতনে পুষ্যমিত্র শুঙ্গের অবদান বা ভূমিকাটা কি। অল ওভার এই মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে, এবং এর যে উত্তর 10 বা 20 নম্বরের জন্য তোমাদেরকে পড়তে হবে সেই নোটসটি বা উত্তরপত্রটিও আমি তোমাদেরকে ভিডিওর শেষে তোমাদের জন্য প্রোভাইড করব। তবে আমরা দেখে নেবো আমাদের মূল বিষয়টি কি রয়েছে। দেখো, ইতিহাস পাস বা জেনারেল ফার্স্ট সেমিস্টার এমডিসি 1 বা M1 প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। তা প্রতিটি সাম্রাজ্যেরই প্রাচীনকালে বা মধ্যযুগে যত সাম্রাজ্য তৈরি হয়েছে না কেন, বা পৃথিবীতে যত সাম্রাজ্যের আবির্ভাব হয়েছে, সব সাম্রাজ্যেরই কিন্তু একটা সময় পতন হয়েছে। এবং সেই পতন যদি আমরা দেখি, তা কোনো একটি কারণে কিন্তু পতন হয় না সাম্রাজ্যের, অনেকগুলি কারণ নিয়ে তার একটা মিলিত রূপ হয় সেই সাম্রাজ্যের পতন। তো এক্ষেত্রেও তাই মৌর্য সাম্রাজ্যের এই পতনের কারণও একাধিক কারণ রয়েছে। তার মধ্যে যে প্রধান কারণ সেগুলো আমরা বলি সাধারণত যে অশোক কতটা দায়ী সেটা একটা কারণ, ব্রাহ্মণদের প্রতিক্রিয়া সেটি একটি কারণ, এগুলো আবার টিকা আকারেও কিন্তু আসতে পারে। তা সেগুলো আমরা ডিটেলসে পরে আলোচনা করতে করতে আমরা আলোচনা করব। এখন এই নোটসটি যখন তোমরা 10 বা 20 নম্বরের অ্যান্সার করবে 500 বা 1000 ওয়ার্ডে, তখন এখানে প্রথমে একটা ভূমিকা লিখতে হবে। ভূমিকাটা এইভাবে শুরু করতে হবে, দেখো, সৃষ্টির অন্তে বিনাশ হয়, জন্মের অন্তে মৃত্যু হয়, উত্থানের অন্তে পতন হয়। এটাই কিন্তু ইতিহাসের একটা নিয়ম। তা মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রেও এই নিয়ম মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। ইতিহাসের অমোঘ পরিণতিতে একদিন মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। অশোকের মৃত্যুর পর, মানে অশোকের মৃত্যু 232 খ্রিস্টপূর্বাব্দ, তারপর প্রায় 50 বছরের মধ্যে, মানে 187 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। তাকে হত্যা করে তারই সেনাপতি, তারই ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের পতন ঘটান এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। মগধে শুরু হয় শুঙ্গ বংশের শাসন, এবং সেই ইতিহাস প্রসিদ্ধ মৌর্য বংশ তার অবসান ঘটে। এখন ইতিহাসবিদরা গবেষণা করে দেখেছেন যে এই মৌর্য সাম্রাজ্যের এই যে পতন হলো, এর পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথম কারণটা কি দেখো, প্রথম কারণ শাসকদের অযোগ্যতা। তা মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত এই বিরাট বড় একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন, পরবর্তীকালে অশোক বা তার আগে বিন্দুসার, এরা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই সাম্রাজ্যটা পরিচালনা করেছিলেন, এটা আমরা জানি। কিন্তু অশোকের মৃত্যুর পর যেসব সম্রাটরা মৌর্য সিংহাসনে বসেন, যেমন বিগাতশোক, সম্প্রতি, শালীশুক, বৃহদ্রথ, এদের কথা বলা যায়। অশোকের পরে কিন্তু এই সম্রাটরা ক্রমান্বয়ে সিংহাসনে বসেন। বিগাতশোক, সম্প্রতি, শালীশুক এবং শেষ ছিলেন বৃহদ্রথ। তাই এনারা প্রত্যেকেই ছিলেন অযোগ্য শাসক। এত বড় একটা বৃহৎ সাম্রাজ্যকে পরিচালনা করার জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতা কিন্তু এদের ছিল না। ফলে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় অরাজকতা দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়, সাম্রাজ্য পতনের দিকে ধাবিত হয় এবং সাম্রাজ্য একটা সময় বিভক্ত হয়ে যায়, সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। তা শাসকদের এই অযোগ্যতা কিন্তু প্রথম কারণ। যদি একজন শাসক সঠিক হন তাহলে কিন্তু সাম্রাজ্য টিকে থাকে। তা মৌর্য সম্রাট অশোকের মৃত্যুর পর যেসব সম্রাটরা এসেছিলেন সিংহাসনে, তারা সবাই ছিলেন অযোগ্য। এরপরে দেখো পয়েন্ট কি আছে, ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া। ব্রাহ্মণ্য প্রতিক্রিয়া বলতে এই যে ডক্টর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি বলছেন যে অশোকের বেশ কিছু পদক্ষেপ ব্রাহ্মণদের বিপক্ষে গিয়েছিল, বা সাম্রাজ্যের বিপক্ষে গিয়েছিল। যে অশোকের যে অহিংস নীতি এবং সেই নীতির দরুন যে পশু হত্যা নিষিদ্ধকরণ তিনি ঘোষণা করেছিলেন, সাম্রাজ্যে কেউ পশু হত্যা করতে পারবে না, অহিংসা নীতির দ্বারা তিনি এটা ঘোষণা করেন। এর ফলে ব্রাহ্মণদের যে যাগযজ্ঞ অনুষ্ঠানে পশু বলি দিতে হতো, সেই ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, ফলে তারা বিদ্রোহী হয়ে উঠছে, তারা ক্ষুব্ধ হয়ে উঠছেন। এছাড়া অশোক একটা শিলালিপিতে বলেছিলেন যে তিনি যাদেরকে ভূদেব বলে মনে করেন, মানে মর্তের যারা দেবতা ভূদেব, তারা এখন ভণ্ড বলে প্রতিপন্ন হয়েছে। এই ধরনের বক্তব্য ব্রাহ্মণদের একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়। এছাড়া অশোক
যে ধর্ম মহামাত্র বলে ধর্ম প্রচার করার জন্য এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করেন। অশোকের ধর্মে আমরা এটা দেখেছি। তো এই ধর্ম মহামাত্র নামক কর্মচারী নিয়োগ করাতে ব্রাহ্মণদের যে ধর্মীয় আধিপত্য সেটা ধ্বংস হয় এবং তারা কিন্তু বিদ্রোহী হয়ে ওঠে। তাই অশোকের মৃত্যুর পর যে দুর্বল শাসকেরা সিংহাসনে বসেছিলেন, বিঘাতশোক, কালাশোক, সম্প্রতি বৃহদ্রথ, এনারা কিন্তু এই ব্রাহ্মণদের এই গণ অসন্তোষকে ঠেকিয়ে রাখতে পারেন এবং এই ব্রাহ্মণদের এই অসন্তোষের পূর্ণ সুযোগ গ্রহণ করেছিলেন ব্রাহ্মণদের একজন নেতা, বিদ্রোহের নেতা পুষ্যমিত্র শুঙ্গ। তিনি মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সেই সুযোগ বুঝে তিনি সিংহাসনে বসেন এই ব্রাহ্মণদের এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে। তাহলে মৌর্য সাম্রাজ্যের পতনে অশোকের ভূমিকা কিন্তু রয়েছে। অশোকের এই অহিংসা নীতি, অশোকের পশু হত্যা নিষিদ্ধকরণ, ধর্ম মহামাত্র নিয়োগ, ব্রাহ্মণদেরকে তিনি এক প্রকার এই যে ভূদেব ছিল এখন ভণ্ড সাধু হলো, এই ধরনের বক্তব্য ইত্যাদি কারণে কিন্তু তারা বিদ্রোহী হয়ে উঠছেন। এটা বলছেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। অবশ্য ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী বিভিন্নভাবে বিভিন্ন যুক্তি দিয়ে এই পণ্ডিত শাস্ত্রীর বক্তব্যকে খণ্ডন করছেন। তিনি বলছেন যে এই যে শেষ সম্রাট বৃহদ্রথ, তার সময়ে মৌর্য সাম্রাজ্যের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার পতন অবসম্ভাবী ছিল, তার জন্য কোনো বিদ্রোহের প্রয়োজন ছিল না। এছাড়া অশোক কিন্তু কখনোই ব্রাহ্মণদেরকে অপমান করেননি সেইভাবে, বা ধর্ম মহামাত্র নিয়োগ করলেও তিনি ব্রাহ্মণদেরকে সম্মান করার কথা বলেছেন। পশু হত্যা নিষিদ্ধ করেছিলেন একটা মানবিক দৃষ্টিকোণ থেকে, ব্রাহ্মণদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য নয়। তো ইত্যাদি কারণ ভাবে তিনি কিন্তু মানে হেমচন্দ্র রায় চৌধুরী তিনি কিন্তু তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর এই ধরনের যুক্তির বিরোধিতা করছেন। তো এই বিষয়টা খুব ভালো করে আলোচনা করতে হবে এই ব্রাহ্মণ্য প্রতিক্রিয়াতে। এরপরে দেখো রয়েছে দণ্ড সমতা, ব্যবহার সমতা। অশোক বিচার ব্যবস্থার ক্ষেত্রে দুটি নীতি নেন, দণ্ড সমতা এবং ব্যবহার সমতা। ইতিহাসবিদ সেনাট এবং হেমচন্দ্র রায় চৌধুরী বলছেন যে এই দুটি নীতির দ্বারা অশোক সমগ্র সাম্রাজ্যে একই ধরনের আইনবিধি বা একই রকম অপরাধের জন্য একই ধরনের শাস্তি এটার ব্যবস্থা করেন। এর ফলে কি হয় যে ব্রাহ্মণরা তারা বর্ণশ্রেষ্ঠ ছিল এবং বর্ণশ্রেষ্ঠ থাকার কারণে তারা যে বিচারের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পেতেন তা থেকে তারা বঞ্চিত হচ্ছে, ফলে তারা ক্ষুব্ধ হয়ে উঠছে মৌর্য সাম্রাজ্যের প্রতি। তাই এই দণ্ড সমতা এবং ব্যবহার সমতা নীতিটা কিন্তু অশোক নিয়েছিলেন এবং এটাও কিন্তু সেই পরোক্ষভাবে প্রভাব ফেলছে ব্রাহ্মণদের উপর এবং এর কারণে ব্রাহ্মণরা কিন্তু বিদ্রোহী হয়েছে। এরপরে দেখো পয়েন্ট কি আছে, অশোকের অহিংসা নীতি। আমরা জানি অশোক কলিঙ্গ যুদ্ধের পর যুদ্ধের ভয়াবহতা লক্ষ্য করে তিনি অহিংস নীতি গ্রহণ করেন এবং হিংসার নীতি পরিত্যাগ করেন, সাম্রাজ্যবাদী নীতি পরিত্যাগ করেন। এবং এটাই মানে ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী এবং ডক্টর ভান্ডারকার বলছেন যে অশোকের এই অহিংস নীতি তাৎক্ষণিকভাবে শুভ হলেও সুদূর প্রসারী যদি আমরা দেখি বা ভবিষ্যতের দিকে যদি আমরা তাকাই, তাহলে এই অহিংসা নীতি সাম্রাজ্যের পক্ষে মোটেই শুভ হয়নি। কারণ অশোক যুদ্ধ যে করার নীতি, সেই নীতিকে মানে ভেরি ঘোষ, যুদ্ধ করার নীতিকে বলা হয় ভেরি ঘোষের নীতি, সেই নীতিকে ত্যাগ করে ধর্ম ঘোষের নীতি নিচ্ছেন। ধর্ম বিহার যাত্রার পরিবর্তে ধর্মযাত্রার নীতি গ্রহণ করছেন। এই সব কারণে যে সামরিক বাহিনীর যে শক্তি সেটা আস্তে আস্তে কিন্তু ক্ষয় পায়, তারা অলস হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। এবং অশোকের মৃত্যুর পর এই দুর্বল শাসকদের সময়ে যখন উত্তর পশ্চিম ভারতে একাধিকবার গ্রিক আক্রমণ বা বৈদেশিক আক্রমণ ঘটে, তখন কিন্তু এই দুর্বল শাসকেরা প্রতিরোধ করতে পারেনি বা তার এই সেনাবাহিনীও কিন্তু প্রতিরোধ করতে পারেনি। তা অশোকের এই অহিংস নীতি তাৎক্ষণিক ফলাফল ভালো হলেও ভবিষ্যতের দিক থেকে তাকিয়ে দেখলে একেবারেই কিন্তু সাম্রাজ্যের পক্ষে শুভ হয়নি। তার কারণে সেনাবাহিনী দীর্ঘদিন বসে থেকে থেকে তারা অলস হয়ে পড়ে, তারা দুর্বল হয়ে পড়ে, তাদের খাদ্য শক্তি, দৈহিক শক্তির অবনতি ঘটে। এটা বলছেন কে? ডক্টর হেমচন্দ্র রায় চৌধুরী এবং ডক্টর সেনাট বলছেন, ডক্টর ভান্ডারকার বলছেন। অবশ্যই এই নীতির বিরোধিতা করছেন বা এই সব বক্তব্যের বিরোধিতা করছেন ডক্টর রমিলা থাপার। অবশ্যই এটা মনে রাখতে হবে। এরপরে দেখো যে পয়েন্টটা আমরা আলোচনা করব,
প্রাদেশিক শাসকদের অপশাসন। প্রাদেশিক শাসকদের মানে বিভিন্ন প্রদেশে বিভক্ত ছিল মৌর্য সাম্রাজ্য। আমরা শাসন ব্যবস্থায় দেখেছি যে 5টি প্রদেশ ছিল, উত্তরাপদ, দক্ষিণাপদ, প্রাচ্যদেশ এবং অবন্তী, এবং অশোক জয় করেন কলিঙ্গ প্রদেশ। তো এইসব প্রদেশে একজন করে প্রদেশপাল থাকতেন, যাদেরকে আমরা কুমারও বলতে পারি, আবার প্রদেশপালও বলতে পারি। তো এই অশোকের মৃত্যুর পর তার অহিংস নীতির সুযোগ নিয়ে এই সব প্রাদেশিক শাসকেরা তারা বিদ্রোহী হয়ে ওঠে। এবং আমরা এটাও জানি যে অশোকের পিতা বিন্দুসারের সময় এবং অশোকের রাজত্বকালে তক্ষশিলায় কিন্তু প্রজা বিদ্রোহ হয়েছিল। এছাড়া বৌদ্ধ গ্রন্থ দিব্যবদান থেকে আমরা জানতে পারছি যে এই বিদ্রোহ দমন করার জন্য অশোক যুবরাজ কুণালকে পাঠিয়েছিলেন, এবং বিদ্রোহীরা এই কুণালের কাছে অভিযোগ করেন যে দুষ্ট অমাত্য যারা, মানে প্রদেশের যারা শাসনকর্তা, তাদের বিরুদ্ধে অভিযোগ করে। হ্যাঁ, তাই এই প্রাদেশিক শাসকদের কিন্তু একটা অপশাসন বা প্রাদেশিক শাসকদের এই যে অত্যাচার বা তাদের বিরুদ্ধে যে স্থানীয় যে গণরোষ, এটি কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের একটি কারণ ছিল। এখানে দেখো তার পরের পয়েন্ট কি বলা হচ্ছে, যে অর্থনৈতিক দুর্বলতা। তা অর্থনৈতিক দুর্বলতা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। মৌর্য সাম্রাজ্যে একটা বিশাল বড় সাম্রাজ্য, তার সেনাবাহিনী প্রচুর। অশোকের সময় বা চন্দ্রগুপ্ত মৌর্যের সময় প্রায় 6 লক্ষ পদাতিক সেনা ছিল, হ্যাঁ, এবং প্রচুর রাজকর্মচারী। এদের বেতন দিতে গিয়ে রাজকোষ থেকে প্রচুর অর্থ চলে যেত। এছাড়া অশোকের সময় যে বিভিন্ন জনকল্যাণমূলক কাজকর্ম, বৌদ্ধ মঠ প্রতিষ্ঠা করা, নতুন নতুন অঞ্চলে বসতি স্থাপন করা ইত্যাদি কাজে প্রচুর অর্থের প্রয়োজন হতো। কিন্তু এই একটা সময় এই নিয়মিত রাজস্ব আদায় কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এই জন্য অর্থনৈতিক সংকট দেখা দেয়। মুদ্রাতে খাদের পরিমাণ এই কারণে বাড়ানো হয়েছিল। এছাড়া মৌর্য সম্রাটরা যে অভিনেতা, গণিকা, তাদের উপর থেকেও কর আদায় করতে শুরু করেন এই অর্থনৈতিক সংকটকে মোকাবেলা করার জন্য। তাই ডিডি গোস্বামী এখানে বলেছেন যে অশোকের মৃত্যুর পর এই অর্থনৈতিক সংকট চরমে পৌঁছেছিল। তা অর্থনৈতিক সংকট কিন্তু একটা প্রধান কারণ মৌর্য সাম্রাজ্যের পতনে। এরপরে দেখো গণবিদ্রোহ। এই যে বিভিন্ন উচ্চ হারে কর আরোপ বা এই অমাত্য বা স্থানীয় শাসকদের যে অত্যাচার, এই সব কারণে প্রজারা বিদ্রোহ করেছিল। এটা বলছেন ডক্টর নিহার রঞ্জন রায়। হ্যাঁ, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় স্থানীয় জনসাধারণ স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তারা বিদ্রোহ করে, এবং যার সুযোগ গ্রহণ করে এই পুষ্যমিত্র শুঙ্গ, এবং শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে তিনি এই মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান। তাই একাধিক কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৌর্য সাম্রাজ্যের পতনে সেগুলো কাজ করেছিল। এর পরের পয়েন্ট দেখো সাম্রাজ্যের বিশালতা। মৌর্য সাম্রাজ্য একটা বিশাল বড় সাম্রাজ্য। সে কাবুল, উত্তর পশ্চিমে কাবুল থেকে দক্ষিণে কর্ণাটকের তিনেভেলি, পশ্চিমে আরব সাগর থেকে পূর্বে বঙ্গোপসাগর। এত বড় একটা বৃহৎ সাম্রাজ্যকে শাসন করতে গেলে যে যোগ্যতার প্রয়োজন, অশোকের পরবর্তীকালে কোনো সম্রাটের কিন্তু সেই যোগ্যতা ছিল না। এই কারণে বিভিন্ন যে স্থানীয় গোষ্ঠীর নেতা বা বিভিন্ন সামন্ত প্রভু, তারা স্বাধীন হয়ে ওঠে। তারা মৌর্য সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং তারা স্বাধীনভাবে রাজত্ব করতে থাকে। তাহলে এই মৌর্য সাম্রাজ্যের বিশালতাও, তার যে আয়তন, এটাও কিন্তু মৌর্য সাম্রাজ্যের পতনের একটা কারণ হয়ে দাঁড়ায়। আমলাতন্ত্রের প্রাধান্য। তা মৌর্য সাম্রাজ্যে চূড়ান্তভাবে আমলাতন্ত্রের প্রাধান্য আমরা লক্ষ্য করি। ডক্টর রমিলা থাপার বলছেন যে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষে প্রথমে এই আমলাতন্ত্র প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, এবং আমলারা অশোকের এই অহিংস নীতির সুযোগ নিয়ে তারা কিন্তু অত্যাচারী হয়ে ওঠে, তারা স্বাধীন হয়ে পড়ে এবং জনগণের উপরে তারা অত্যাচার করতে থাকে। হ্যাঁ, তা মৌর্য যে রাজকর্মচারী, সেই রাজকর্মচারীদের আনুগত্য ছিল দেশের প্রতি নয়, রাজার প্রতি। তা রাজা যখন পরিবর্তন হতো তখন এই অমাত্য বা এই আমলাদেরও পরিবর্তন হতো। এরপরে যে যোগ্য ব্যক্তির কিন্তু অভাব দেখা দিয়েছিল এই মৌর্য প্রশাসনে। তাই এই অধিক মাত্রায় আমলাতান্ত্রিক যে শাসন, সেটাও কিন্তু একটা সময় বিরূপ আকার ধারণ করেছিল মৌর্য সাম্রাজ্যের ক্ষেত্রে। তাই আমলাতন্ত্রের প্রাধান্যটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপরে দেখো পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ। তা মৌর্য সাম্রাজ্যের পতনের যে কফিন, সেই কফিনে শেষ পেরেক পুঁতেছিলেন এই বৃহদ্রথ। বৃহদ্রথ কে ছিলেন না, শেষ মৌর্য সম্রাট যিনি ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। তা পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন শেষ যে মৌর্য সম্রাট বৃহদ্রথ, তার
সেনাপতি ছিলেন এবং জাতিতে তিনি ব্রাহ্মণ ছিলেন। এবং এই যে ব্রাহ্মণদের যে অসন্তোষ অশোকের প্রতি বা সাম্রাজ্যের প্রতি, সেই অসন্তোষকে কাজে লাগিয়ে তিনি এদের নেতা হয়ে ওঠেন এবং সুযোগ বুঝে এই বৃহদ্রথ যখন তার বাগানে সন্ধ্যাকালীন ভ্রমণ করছিলেন তখন তিনি পিছন দিক দিয়ে গিয়ে তরবারির সাহায্যে তাকে হত্যা করে সিংহাসনে বসেন। তা এই পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ ছিল এই ব্রাহ্মণদেরই গণ অসন্তোষ বা ব্রাহ্মণদের অসন্তোষেরই একটা ফলশ্রুতি ছিল পুষ্যমিত্র শুঙ্গের এই অভ্যুত্থান। এরপরে দেখো রয়েছে যে অন্যান্য কারণ। এই যে কারণগুলো নিয়ে আলোচনা করলাম, শাসকদের অযোগ্যতা, ব্রাহ্মণদের প্রতিক্রিয়া, দ্বন্দ্ব সমতা, ব্যবহার সমতা, অশোকের অহিংস নীতি, প্রাদেশিক শাসকদের অপশাসন, অর্থনৈতিক দুর্বলতা, গণবিদ্রোহ, সাম্রাজ্যের বিশালতা, আমলাতন্ত্রের প্রাধান্য, পুষ্যমিত্র শুঙ্গের বিদ্রোহ, এতগুলো কারণের সমাহার ছিল মৌর্য সাম্রাজ্যের পতন। আরো কিন্তু অন্যান্য কিছু কারণও কাজ করেছিল। যেমন মৌর্য সাম্রাজ্যে যে প্রশাসনে আগে কি হতো, সে কৌটিল্যের সময় বা চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, অশোকের সময়ও যে যোগ্যতার ভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হতো, কিন্তু এখন সেটা আর থাকেনি বা ছিল না। ফলে প্রশাসনে অনেক অযোগ্য ব্যক্তি কিন্তু প্রবেশ করে এবং প্রশাসনকে শিথিল করে দেয়, দুর্বল করে দেয়। মৌর্য সাম্রাজ্যে কোনো জনপ্রতিনিধিত্বমূলক কোনো প্রতিষ্ঠান কিন্তু গড়ে ওঠেনি, যার জন্য জনগণের সাথে রাজার কোনো প্রত্যক্ষ সংযোগ গড়ে ওঠেনি। গুপ্তচরেরা খবর এনে দিত ঠিকই জনগণ সম্পর্কে, কিন্তু সেই তথ্যে ছিল ভুল, সেই তথ্য কিন্তু সঠিক ছিল না। তো এরকম বিভিন্ন কারণের কিন্তু সমাহার ছিল। এছাড়া এই সময়ে মানে এরকম একটা পরিস্থিতিতে যখন উত্তর পশ্চিম ভারত দিয়ে একাধিক যে আক্রমণ, বৈদেশিক আক্রমণ এই মৌর্য সাম্রাজ্যের পরে হয় বা ভারতবর্ষের পুরো হয়, তখন ভারতবর্ষের এই বিচ্ছিন্ন রাজ্যগুলি তার কিন্তু মোকাবিলা করতে পারেনি। তো এইসব কারণগুলোকে উল্লেখ করতে হবে, এইসব কারণগুলোকে সুন্দর করে প্যারা করে করে আলোচনা করে এবং এইসব ঐতিহাসিকদের নাম উল্লেখ করে এবং ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইন করে এই নোটসটা 500 ওয়ার্ডের 10 নম্বরের ক্ষেত্রে এবং 20 নম্বরের ক্ষেত্রে 1000 ওয়ার্ডে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এখন এই নোটসটা কিভাবে তোমরা লিখবে, সেই নোটসটা আমি নিজে রেডি করেছি লিখে তোমাদের জন্য। তোমরা এই নোটসটি পরীক্ষার খাতায় লিখবে কালেক্ট করে। এটা অনার্স লেভেলের একটা নোটস আমি তোমাদের জন্য প্রোভাইড করছি। নোটসটি কিন্তু গুণমানের সমৃদ্ধ। তোমরা নোটস একটা লাইন পড়লেই বুঝতে পারবে এবং এই নোটস কলেজে হাইয়েস্ট নাম্বার উঠবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো আমার কথার সত্যতা কি আছে। তা তোমাদের পরবর্তী যেসব সেমিস্টার এরপরে আসছে, প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের সিলেবাস, সাজেশন এবং সাজেশনের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে আমি এরকম ভিডিও লেকচার ক্লাস এবং তার অ্যান্সার তোমাদেরকে আমি প্রোভাইড করব। ওই এখান থেকে একটা বা ওখান থেকে একটা এমনটা নয়, একেবারে ধারাবাহিকভাবে নিয়মিত যেভাবে টিউশন পড়ানো হয় সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে গাইড করব টিউশন পড়ানোর ভিতর দিয়ে। আমার এই চ্যানেলের নামই হচ্ছে অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেল। এর মূল উদ্দেশ্যই হচ্ছে অনলাইন ফ্রিতে টিউশন পড়ানো। আমি 15 থেকে 17 বছর অফলাইন টিউশন পড়িয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই নতুন এই উদ্যোগ তোমাদের জন্যই নিয়েছি। তোমরা আমার এই উদ্যোগে সামিল হবে, তোমরা আমাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে এবং পারলে তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করবে। তা ঠিক আছে, এবার আমরা দেখে নেবো আমাদের অন স্ক্রিনে আমাদের যে এই যে নোটসটা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ, এটা কেমন ভাবে লিখতে হবে তার সেই নোটসটি নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল ফার্স্ট সেমিস্টার এমডিসি 1 বা M1 থার্ড সেমিস্টারের ক্ষেত্রে, মানে যারা এখন অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমরা যখন থার্ড সেমিস্টারে উঠবে তখন এই পেপারটি তোমাদের CC3-তে আসবে এবং এই প্রশ্নটি তোমরা মুখোমুখি হবে। তাই এখানে থার্ড সেমিস্টার CC3 লেখা আছে। যাই হোক, প্রশ্নটি দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের পতনে সম্রাট অশোক কতখানি দায়ী ছিলেন? প্রশ্নমান 10 অথবা 20 নম্বর। তা এখানে বলে রাখি, তোমাদের যে সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সেটি আমার চ্যানেলে প্রোভাইড করেছি, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো এবং তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করেছি আমার এই চ্যানেলে। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তা তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। উত্তরটি তোমরা যেভাবে লিখবে, আনুমানিক 187 খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ শাসনের প্রবর্তন করলে ভারতে মৌর্য শাসনের অবসান ঘটে। অশোকের মৃত্যুর পর যেভাবে বংশবর্তিকা কাঁপতে কাঁপতে নিভে গেল, তারপর একটি নাটকীয় চরিত্র রয়েছে।
ঐতিহাসিকরা মনে করেন মৌর্য শাসনের অবসানে শুঙ্গ শাসনের প্রতিষ্ঠা ঘটনার পরিণতি মাত্র কারণ নয়। তারা তাই মৌর্য শাসনের এরূপ দ্রুত পতন ও অবক্ষয়ের কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন ও স্বভাবতই বিভিন্ন ঐতিহাসিক এ বিষয়ে বিভিন্ন মত প্রদান করেছেন। পরের প্যারা দেখো, মৌর্য সাম্রাজ্যের নিম্নগতির অন্যতম গূঢ় কারণ অশোকের পরে সার দিয়ে দুর্বল রাজাদের আবির্ভাব। স্বৈরাচারী শাসন ব্যবস্থায় রাজার দক্ষতা ব্যক্তিত্ব রাজ্যের অস্তিত্বের একটা বড় শর্ত। কে এ নীলকান্ত শাস্ত্রী বলেন যে ডাইনেস্টিক এম্পায়ার ক্যান অনলি কন্টিনিউ অন দ্য সাপ্লি অফ অ্যাবেল মনার্কস ইন দিস লাইন। কিন্তু দুর্বল ও অদক্ষ উত্তরাধিকারীরা সাম্রাজ্যের সংহতি অটুট রাখার পক্ষে অনুপযুক্ত ছিলেন। মৌর্য সাম্রাজ্যের ঝটিতি অবসানের জন্য এইচ.সি. রায়চৌধুরী মানে হেমচন্দ্র রায়চৌধুরী এবং বি.এন. মুখার্জি অশোকোত্তর মৌর্য শাসকদের অযোগ্যতার প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন। আরও একটি আশু কারণ দুটি ভাগে সাম্রাজ্যের বিভাজন, দশরথের অধীনে পূর্ব ভাগ এবং কুণালের অধীনে পশ্চিম ভাগ। পরের প্যারাটি দেখো, অশোকের নীতি বা কর্মপন্থাই মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য প্রত্যক্ষভাবে দায়ী। এই অভিযোগের ভিত্তি প্রধানত দুটি যুক্তি। প্রথমত, অশোকের নীতির বৌদ্ধ ঝোঁক ও উত্তরাধিকারীদের জৈন ধর্মের প্রতি ঝোঁক। যে ব্রাহ্মণ্যবাদ প্রতিক্রিয়া নীতি তার সাম্রাজ্যের শক্তিকে যে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া ডেকে এনেছিল, পুষ্যমিত্রর বিদ্রোহ তারই ফল। দ্বিতীয়ত, অশোকের শান্তিবাদী নীতি তার সাম্রাজ্যের শক্তিকে ভিতর থেকে দুর্বল করে দেওয়ার জন্য দায়ী। কোনো রকম অনিশ্চয়তার অবকাশ না রেখে এইচ.পি. শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী প্রথম মতবাদটি প্রকাশ করেন। এইচ.সি. রায়চৌধুরী প্রশ্নটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী 1910-এ জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলতে বলেছেন, পশু বলি নিষিদ্ধকরণ ছিল ব্রাহ্মণদের উপর এক সরাসরি আক্রমণ। কারণ ব্রাহ্মণদের ক্ষমতা ও মর্যাদা এখানেই নিহিত ছিল যে কেবল তারাই এই বলি দিতে পারত এবং এইভাবে ভগবান ও মানুষের মধ্যবর্তী যোগসূত্র হিসেবে কাজ করত। এই বিষয়ে দ্বিতীয় যুক্তি এই যে ব্রাহ্মণরা এই কাজে বিশেষভাবে ক্ষুব্ধ ছিল। তার কারণ নিষেধাজ্ঞা জারি করেছিল যে সে একজন শূদ্র রাজা। প্যারা করে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন, অশোক দ্বারা সৃষ্ট ধর্ম মহামাত্রা প্রত্যক্ষভাবে ব্রাহ্মণদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছিল। দীর্ঘদিন ধরে তারা যে সমস্ত সুযোগ সুবিধা পেত, ধর্ম মহামাত্রদের কর্তৃত্ব হেতু তা ব্যাহত হয়, ফলে ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়। এইচ.পি. শাস্ত্রী তার যুক্তি সমর্থনে ব্যবহার সমতা ও দণ্ড সমতা অর্থাৎ সবার জন্য একই আইন ও শাস্তি বিধানের প্রতিক্রিয়ার প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, অশোক কর্তৃক গৃহীত এই দুই নীতির ফলে শাস্ত্রীর ব্যাপারে ব্রাহ্মণরা যে বিশেষ সুবিধা পেত তা বন্ধ হয়ে যায়। এর ফলে ব্রাহ্মণরা অশোকের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য যে ব্রাহ্মণ বিপ্লবের তত্ত্বটি খাড়া করেছেন তাকে সমর্থন করেছেন ডি.সি. আহির তার অশোক দ্য গ্রেট গ্রন্থে। তবে এদের যুক্তি সর্বজন গ্রাহ্য নয়। এই যুক্তিগুলিকে উপযুক্ত প্রমাণসহ খণ্ডন করেছেন ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে। প্যারা করে দেখো, এইচ.পি. শাস্ত্রী মানে হরপ্রসাদ শাস্ত্রীর প্রথম যুক্তির বিরুদ্ধে এইচ.সি. রায়চৌধুরী বলেছেন, পশু বলি নিষিদ্ধকরণের অর্থ ব্রাহ্মণদের প্রতি বৈরিতা এমন কথা নেই, কারণ খোদ ব্রাহ্মণ সাহিত্যেই অহিংসার উপর জোর দেওয়া হয়েছে। এইচ.সি. রায়চৌধুরী বলেছেন, যদি মহাপদ্মের পরবর্তী সব রাজা শূদ্র হবে তাহলে শুঙ্গ কান্নদেরও শূদ্র ধরে নিতে হবে, অথচ শুঙ্গরা ব্রাহ্মণ বংশ উদ্ভূত ছিল। এইচ.সি. রায়চৌধুরী বলেছেন, যাদের এতকাল ভূদেব বলে মনে করা হতো, অশোক তাদের মিথ্যা দেবতা বলে ঘোষণা করেছেন। এইচ.পি. শাস্ত্রী ই সেনাট এর অনুবাদের উপর ভিত্তি করে রচিত এই বক্তব্যটি সঠিক নয়। ই সেনাট আমিষা শব্দটিকে সংস্কৃত মিলা শব্দের সমরূপ বলে মনে করে মিথ্যা অর্থে প্রয়োগ করেছেন, কিন্তু সিলভা লেবি মিশা শব্দটির অর্থ করেছেন মিশ্রিত হওয়া। অধিকাংশ পণ্ডিত এই বক্তব্যকেই সমর্থন করেন, তাই বলা বাহুল্য ব্রাহ্মণদের ক্ষোভের কোনো কারণ থাকতে পারে না। প্যারা করে দেখো, ধর্ম মহামাত্ররা ব্রাহ্মণদের অধিকারে হস্তক্ষেপ করেছিল। এইচ.পি. শাস্ত্রীর এই যুক্তিও খণ্ডন করেছেন এইচ.সি. রায়চৌধুরী। তিনি বলেছেন, মহামাত্ররা শুধুমাত্র অশোকের নীতিগুলির তত্ত্বাবধান করত না, তারা বহু জনকল্যাণমূলক কাজও করত। বরং বলা হয়েছে ব্রাহ্মণরা যেন তাদের নিকট হতে সব রকম সাহায্য পায়। এইচ.পি. শাস্ত্রীর ব্যবহার সমতা ও দণ্ড সমতা নীতির ব্যাখ্যাকে খণ্ডন করেছেন এইচ.সি. রায়চৌধুরী। তিনি বলেছেন, অশোকের অনুশাসনের প্রায় ব্রাহ্মণ ও শ্রমণদের প্রতি যথাযোগ্য সম্মান জানানোর অনুরোধ রয়েছে। এটি তার ব্রাহ্মণ বিরোধী মনোভাবের পরিচয় নয়। অশোকের মৃত্যুর পর ব্রাহ্মণগণ তার উত্তরাধিকারীদের বিরোধিতা করেছিলেন। পণ্ডিত এইচ.পি. শাস্ত্রীর এই যুক্তিও এইচ.সি. রায়চৌধুরী অস্বীকার করেছেন। কলহরের রাস্তরঙ্গিনী থেকে পরিষ্কার জানা যায় যে মৌর্য রাজা জলৌকার সাথে ব্রাহ্মণদের সম্পর্ক ছিল। পুষ্যমিত্র যে ভয়ঙ্কর রকম বৌদ্ধ বিরোধী ছিলেন একথা বারবার উচ্চারিত হলেও
প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য ঠিক এর বিপরীত। প্যারা করে দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য এসি রায়চৌধুরী আরও কয়েকটি যুক্তি উপস্থাপনা করেছেন। তার প্রথম ও প্রধান যুক্তি হলো বিশালায়তন মৌর্য সাম্রাজ্যের প্রদেশগুলিতে, বিশেষত সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে রাজ কর্মচারীদের অত্যাচার হেতু সাম্রাজ্যের অন্তর্নিহিত শক্তি দুর্বল হয়ে পড়েছিল। বিন্দুসারের আমল থেকেই তা প্রকট হয়। ডক্টর আর কে মুখার্জি বলেছেন, তক্ষশিলার মতো অমাত্যদের বিরুদ্ধে বিদ্রোহ হয়তো সাম্রাজ্যের অন্যান্য প্রান্তেও ঘটেছিল। ডক্টর আর এস শর্মা জোর দিয়ে বলেছেন, দ্য oppressive rule in the province was a important causes in the breakup of the empire. যদিও ডক্টর রমিলা থাপার কে এ নীলকান্ত শাস্ত্রী উক্ত যুক্তি অস্বীকার করেছেন, অধ্যাপিকা রমিলা থাপার বলেছেন, বহু পরবর্তীকালে রচিত দিব্যবদানের উপর নির্ভর করে অমাত্যদের অত্যাচারের কাহিনী নির্ভরযোগ্য নয়। প্যারা করে দেখো, এইসি রায়চৌধুরী তার পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট গ্রন্থে বলেছেন, অশোকের অহিংসা নীতি তার মৃত্যুর পর সাম্রাজ্যের দ্রুত বিলয়ের জন্য দায়ী। ডক্টর আর সি মজুমদার বলেছেন যে রক্ত ও লৌহ নীতি দিয়ে যে সাম্রাজ্য গঠিত তাকে রক্ষা করা যাবে রক্ত ও লৌহ নীতির মাধ্যমেই। কিন্তু অশোক চিরাচরিত ভেরি ঘোষকে জলাঞ্জলি দিয়ে ধর্মঘোষকে গ্রহণ করে সাম্রাজ্যের ইতি টেনে আনেন। ডক্টর ভান্ডারকর বলেছেন যে অশোকের অহিংসা নীতির ফলে আধ্যাত্মিক হিন্দু মনন আরও অধিকভাবে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়, কিন্তু সামরিক ক্ষমতা, রাজনৈতিক মহানুভবতা প্রভৃতির প্রতি অনীহাকে বৃদ্ধি করে। ফলস্বরূপ সাম্রাজ্যের পতন সূচিত হয়। এইসি রায়চৌধুরী বলেছেন, অশোকের এই নীতি সৈন্যবাহিনীর দক্ষতা, শক্তি, মদ্যতা সবই হরণ করে নেয়। ডক্টর রমিলা থাপার কে এ নীলকান্ত শাস্ত্রী উক্ত যুক্তির বিরোধিতা করেছেন। নীলকান্ত শাস্ত্রী বলেছেন যে যুদ্ধ করলেই একটি সাম্রাজ্য, একটি রাষ্ট্র শক্তিশালী হয় না, তাহলে ঔরঙ্গজেবের আমলে মুঘলদের পতন ঘটতো না। অধ্যাপিকা রমিলা থাপার বলেছেন, অশোকের শান্তি নীতিকে অতিরঞ্জিত করা হয়েছে, কারণ অশোক শান্তিবাদী হলেও সেনাবাহিনী ভেঙে দেননি বা কলিঙ্গ ফিরিয়ে দেননি। ডক্টর নিহার রঞ্জন রয় তার মৌর্য অ্যান্ড শুঙ্গ 8 গ্রন্থে বলেছেন, পুষ্যমিত্রের রাজনৈতিক অভ্যুত্থান আসলে ছিল মৌর্য নিপীড়নের বিরুদ্ধে এক গণবিদ্রোহ এবং মৌর্য আমলে গৃহীত বিদেশি ধ্যান ধারণার প্রত্যাখ্যান। প্যারা করে দেখো, অর্থনৈতিক অবস্থার অবনতি মৌর্য শাসনের পতনকে ত্বরান্বিত করেছিল বলে রমিলা থাপার ডিডি কোশাম্বী মনে করেন। ডিডি কোশাম্বীর মতে শেষ দিকের মৌর্য শাসকদের মুদ্রায় রূপা অপেক্ষা খাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, যেটি বিশেষ অর্থবহ। ডিএন ঝা তার অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাক্টরি আউটলাইন গ্রন্থে মুদ্রায় খাদের বর্ধিত হারকে মৌর্য অর্থনীতির সূচক বলে মনে করেন। রমিলা থাপার বলেছেন, বিরাট সেনাবাহিনী ও বহু সংখ্যক কর্মচারীদের নগদে বেতন প্রদানের ব্যবস্থা, নিত্য নতুন অঞ্চলের শাসন বিস্তারের ফলে মৌর্য রাজকোষের উপর ভীষণ চাপ পড়েছিল। এর জন্য গণিকাদের উপরেও কর চাপাতে হয়েছিল। গাঙ্গেয় উপত্যকায় কৃষি সম্প্রসারণ ঘটলেও দাক্ষিণাত্যে সমৃদ্ধ ছিল না। স্বশাসিত জাতিগুলি স্বাধীনতা লিপ্সা মৌর্য সাম্রাজ্যের ভাঙনে এনে দিয়েছিল। অন্ধ্র, পুলিন্দ, কম্বোজ, সত্যপুত্র, কেরলপুত্র, ভোজ, চোল প্রভৃতি জাতি স্বাতন্ত্র ও সার্বভৌম ক্ষমতা সরকারিভাবে স্বীকৃত ছিল। জি কে পিল্লাইয়ের ভাষায় অশোকের মৃত্যুর পরে ক্ষমতার অধোগমন ঘটে এবং স্বতন্ত্র রাজ্যগুলি পাটলিপুত্র থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে। আর কে মুখার্জি এজ অব ইম্পেরিয়াল ইউনিটি গ্রন্থে বলেছেন, এর ফলে শাসনযন্ত্রের শক্তি বিনষ্ট হয়, যা সাম্রাজ্যকে অতল গহ্বরে প্রেরিত করে। প্যারাগোরে ডক্টর রমিলা থাপার বলেছেন, মৌর্য প্রশাসন ছিল চূড়ান্তভাবে কেন্দ্রীভূত, যেখানে উচ্চতর কাজকর্মে যথাসম্ভব শাসনকর্তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল, কিন্তু অশোকের মৃত্যুর পরে এই উত্তরাধিকারীদের অসম যোগ্যতা তার ফলে কেন্দ্র দুর্বল হয়ে পড়ে। অধ্যাপিকা রমিলা থাপার আরও বলেছেন যে মৌর্য সম্রাটের রাষ্ট্রের সঙ্গে জনসংযোগের কোনো ব্যবস্থা করেননি, ফলে রাষ্ট্রীয় ধারণা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে এবং সামাজিক রীতির প্রতি আনুগত্য গড়ে ওঠে। এই সকল আভ্যন্তরীণ সমস্যায় মৌর্য সাম্রাজ্য যখন জর্জরিত, তখন বিদেশি আক্রমণ ঘটে। ডিমিট্রিয়াস পাটলিপুত্র পর্যন্ত তার বাহিনী নিয়ে এগিয়ে আসেন। এই সময় মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করে তার ব্রাহ্মণ সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন। এবার শেষ প্যারা দেখো, উপরিউক্ত দোষারোপগুলির কিছু সত্যতা আছে, তবে একথা অবশ্যই মনে রাখতে হবে যে ভারতবর্ষে অন্যান্য সাম্রাজ্যের পতনের মতোই মৌর্য সাম্রাজ্যের পতন হয়েছিল। সেখানে শুধুমাত্র অশোকের অহিংসা নীতি দায়ী ছিল না, আরও অনেক কারণের পশ্চাতে ক্রিয়াশীল ছিল। ডক্টর কে এ নীলকান্ত শাস্ত্রী বলেছেন, অশোকের নীতিসমূহ এবং যুদ্ধের প্রতি বিতৃষ্ণা সাম্রাজ্যের পতন ডেকে আনে এমন কোনো প্রমাণ নেই। ডক্টর আর এস শর্মাও বলেছেন, অশোকের নীতিসমূহ মৌর্য পতনের জন্য দায়ী, একথা অসত্য। আবার ডক্টর আর সি মজুমদার বলেছেন, প্রাকৃতিক নিয়মে মৌর্য সাম্রাজ্যের পতন অশোকের নীতিসমূহ ব্যতীতও ঘটত। ডক্টর আর কে মুখার্জির মতে, অশোক যদি তার পিতামহের মতো রক্ত লোহনীতি অনুসরণ করলেও সাম্রাজ্যের পতন হতোই। এজ অব ইম্পেরিয়াল ইউনিটিতে আর সি মজুমদার বিখ্যাত দার্শনিক থুকিডিডিসের বক্তব্য তুলে ধরেছেন, মানুষের নির্মাণ প্রাপ্ত হলেও তার মহানুভবতা কখনো বিলুপ্ত হয় না। যাই হোক, অধিকাংশ ঐতিহাসিক স্বীকার করেছেন যে মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য বহু কারণ দায়ী ছিল এবং অশোক ছিল এর একটি অংশ মাত্র। পরিশেষে আর সি মজুমদারের ভাষায় বলা যায়, দ্য মৌর্য এম্পায়ার হ্যাজ ফলোড দ্য ওয়ে অফ অল মান্ডেস গ্লোরিজ, বাট দ্য মেমোরি অফ অশোকা উইল লাস্ট ফর এভার।